আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সমাধান ছাড়াই শেষ হলো ছাত্র প্রতিনিধিদের সাথে উপদেষ্টাদের আলোচনা। কাল আবারও বৈঠক। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি বুয়েট উপাচার্যের। গণতান্ত্রিক শক্তির রাষ্ট্র ক্ষমতায় আসা প্রতিহত করতে সরকারের ভেতরে একটি মহল সক্রিয়, দাবি মির্জা ফখরুলের। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তোলার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির ঘোষণা হতে পারে কাল। শেষ হল ৮৪টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দাবি আপত্তির শুনানি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি উচ্চ আদালতের। ২১ অক্টোবর শুনানি। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগের দেয়ার ৩ দফার বদলে স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবি সহ নতুন ৫ দফা জানিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুরে যমুনা অভিমুখে হামলার পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘোষণা দেন তারা। ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বুয়েটের ভিসি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সকাল থেকে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশের সকল প্রকৌশল শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল শাহবাগ। শিক্ষার্থীদের সাথে অংশ নেন বুয়েটের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও। দুপুর ১টা পর্যন্ত দেওয়া হয় আলটিমেটাম। পরে দুপুরে শিক্ষার্থী পুলিশদের দফায় দফায় সংঘর্ষের পর দ্বিগুণ হয় ক্ষোভের আগুন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পুলিশের হামলার বিচার চান তারা। আমি আহত হয়েছে এই জায়গাটাতে, দেখেন সবাই শান্তিপূর্ণ বসেছিল, সেখানে কি এমন হলো যে পুলিশকে পিছন থেকে আঘাত করতে হলো? তো সুতরাং নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য তাদের আছে। ৩-৪টা ভাইদের গা থেকে আমরা রক্ত পড়তে পর্যন্ত দেখছি। আমরা এই জন্যই কি টিম সরকারকে এখানে আনছিলাম? আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, সেখানে আমাদের আবার টিয়ার সেল মারে। এই যে অবস্থা করছে আমাদের, আমার মুখে মারছে গ্যাস। এরকম কেন? আমি রুয়েট সিভিল থেকে আসছি। এই সময় নতুন করে ৫ দফার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারিও দেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে। দিন গড়িয়ে সন্ধ্যা। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন বুয়েটের ভিসি। বলেন, শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ মেনে নেওয়া যায় না। ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। এদিকে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে রুয়েট, চুয়েট সহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যতক্ষণ পর্যন্ত সরকার একমত পোষণ করে এবং আমাদের যে উপর আজকে প্রশাসনের অতর্কিত হামলা হয়েছে এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্লকেট কর্মসূচি ছাড়ব। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে নিয়োগ ও পদোন্নতি নিয়ে বিরোধের কারণে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আদায় না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সরকার আলোচনার মাধ্যমে বুয়েট শিক্ষার্থীদের সব দাবির সমাধান করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। নতুন কর্মসূচি না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দেওয়া নিয়ে 4 উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা।
বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের নানা দাবি ও আন্দোলন নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান, সমস্যা নিরসনে উপদেষ্টাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এ সময় রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা। উপদেষ্টা 4 জন ছাড়াও এই যে যারা আছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, সবার প্রতিনিধির সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব। তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। সচিবালয়ে আলাদা এক ব্রিফিং এ জনপ্রশাসন সচিব বলেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, এক্ষেত্রে আইন মন্ত্রণালয় ও পিএসসিও জড়িত রয়েছে। সবাইকে নিয়ে এই বিষয়টি সমাধান করা হবে। বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে, তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে, এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন, তাদের কাছে আইন কানুন আছে, ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারব। সরকারের জনপ্রশাসন কমিটি পুনর্গঠনের বিষয়েও কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন তো হবে ফেব্রুয়ারি মাসে, বাতাসটা শুরু হবে নভেম্বর থেকে। এইটা যে কমিটি, এটা পুনর্গঠিত রুটিন কাজটা করবে। যখন নির্বাচনের শিডিউল ঘোষিত হবে তারপরে সে নির্বাচনকে কেন্দ্র করে কাজ করে। এখন দ্যাটস প্রিম্যাচিউর, এটা প্রিম্যাচিউর, ঘোষণা হয় না, ইভেন রোডম্যাপও তো ঘোষণা করে, তারপরে প্রশাসনে যোগ্য ও বিগত সময়ে পদোন্নতি বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে সমাধান ছাড়াই শেষ হলো ছাত্র প্রতিনিধিদের সাথে উপদেষ্টাদের আলোচনা। কাল আবারও তারা বৈঠকে বসবেন বলে জানা গেছে। সন্ধ্যায় রাজধানীর রেল ভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসেন বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দেওয়া নিয়ে গঠিত পর্যালোচনা কমিটির সদস্যরা। এতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 11 জন প্রতিনিধি অংশ নেন। বৈঠকে রেল উপদেষ্টা ফাউজুল কবির খান, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এটাতে আরো অনেক অংশীজন আছে, আমরা তাদের কথা শুনবো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনবো, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স তাদের কথা শুনবো, তারপরে যারা যেসব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা হায়ার করে সংস্থা, যেমন এই যে এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক মহল নির্বাচন ব্যাহত করতে নিত্য নতুন দাবি তুলছে। অন্যদিকে ভারতে বসে স্বৈরাচারের সুবিধাভোগী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। বক্তারা বলেন, দ্রুত নির্বাচন না হলে গণ অভ্যুত্থানের সুফল বেহাত হতে পারে। দড়ি যদি বেশি টানাটানি করার চেষ্টা করেন, এই দড়ি কিন্তু ছিঁড়ে যাবে এবং বেশি টানাটানি করলে আমছালা দুটোই কিন্তু আমাদের যাওয়ার কিন্তু উপক্রম হতে পারে। বিভিন্ন মুখরোচক কিছু কথা বলে গণতান্ত্রিক এই যে জয়যাত্রা তাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করতে এমন সব দাবি তুলছে যার সাথে মানুষ পরিচিত নয়। বলেন, নির্বাচন যত দেরি হবে সুবিধাবাদীরা ততই সুযোগ নেবে। কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের, তত
সেই সুবিধা বেড়ে যায়। সরকারের মধ্যে একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে ফখরুল বলেন, জুলাই সনদ ও সংস্কার নিয়ে জটিলতা না বাড়িয়ে সময় মতো নির্বাচন দিতে পারলেই সব সংকট কাটবে। সরকারের ভেতরে তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। এই সালন দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ন্যূনতম বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সেই সময়ে বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার শেখ হাসিনা 16 বছর ধরে নির্যাতন করেছে, তবুও বেগম জিয়া নীতিতে অটল ছিলেন। তার সেই নীতি ও আদর্শ নিয়েই তারেক রহমান চলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি মানব কল্যাণের ব্রত নিয়ে রাজনীতি করে। জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার এর আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে জামালপুর জেলায় শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি, বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। পরে একই স্থানে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। আমরা পাহাড়ের উপর চড়েছি, পাহাড় থেকে নিচে নেমেছি, আমরা পানির মধ্যে দিয়ে হেঁটে গেছি, শুধুমাত্র তারেক রহমানের নির্দেশ এবং মানব কল্যাণের যে ব্রত নিয়ে বিএনপি রাজনীতি করে সেই রাজনীতিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্ম পরিকল্পনার খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। প্রকাশ করা হতে পারে কাল। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে শুরু হবে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। এদিকে সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে 4 দিনের শুনানি শেষ হয়েছে। 84 আসনের বিপরীতে 1893টি দাবি আপত্তির শুনানি করেছে কমিশন। শুনানির পর্যালোচনা শেষে শীঘ্রই সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনে দাবি ও আপত্তির উপর দিনব্যাপী চলে শুনানি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন শেষ দিনের শুনানিতে। এদিন 5টি অঞ্চলের 18 সংসদীয় আসনের বিপরীতে 262টি দাবি আপত্তির শুনানি শেষ করে কমিশন। রোববার থেকে টানা 4 দিন 87টি সংসদীয় আসনের বিপরীতে জমা হওয়া 1800 দাবি আপত্তির শুনানি হয়েছে। 2001 সালে ওই বোদা পৌরসভার সাথে আমাদের নির্বাচনী আসনের 2টি ওয়ার্ডের কিছু মৌজা যোগ করা হয়, যাতে করে তাদের নির্বাচনী আসন পঞ্চগড় 1, কিন্তু তাদের পৌরসভার ভোটার আবার হচ্ছে বোদা পৌরসভা। এই সমস্যা নিষ্পত্তির কারণে আমরা আজকে এসেছিলাম নির্বাচন কমিশনে। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই, এটা একটি সমৃদ্ধ উপজেলা। এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। শুনানি শেষে সংবাদ সম্মেলনে 4 দিনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এই মুহূর্তে আমরা আরো কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরো কিছু বাড়তি তথ্য দেওয়ার সুযোগ পাবো। আমি বলেন, শুনানিতে দুপক্ষের হাতাহাতির ঘটনাকে দুঃখজনক বলে মনে করে কমিশন। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং কাম্য ছিল। এটাও আমাদের জন্য একটা লেসন যে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত জিনিস সামনে এসে পড়ে জীবনে, এটা একটা পার্ট, কিন্তু এটা না হওয়াটাই ভালো ছিল এবং এটা আমাদের জন্য সবার জন্য একটা দুঃখজনক ঘটনা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলেও ইঙ্গিত দেন ইসি সচিব। আচ্ছা, সব কথাই যদি আজকেই বলে দিই তাহলে আর কালকের জন্য গোপন রাখলাম কি? একটা দিনের জন্য খুব বেশি কি আটকাবে? সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কার্যকর সমাধান চান আবেদনকারী রাষ্ট্রপক্ষ ও আদালত। এ বিষয়ে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে সাময়িক নয়, কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আবারও আপিলের শুনানি হবে সর্বোচ্চ আদালতে। আপিলের অনুমতি দিয়ে আগামী 21শে অক্টোবর শুনানির দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ। এ সময় অ্যাটর্নি জেনারেল আশা করেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি সুনির্দিষ্ট গাইডলাইন দেবেন আপিল বিভাগ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায় ব্যবহার করে আওয়ামী লীগ সরকার 3টি বিতর্কিত জাতীয় নির্বাচন করে, যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে দেশে বিদেশে। জুলাই আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদন করেন বিএনপি, জামাত সহ 6 বিশিষ্ট নাগরিক। রিভিউয়ের দ্বিতীয় দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল রাজনৈতিক প্রশ্ন জড়িত থাকায় ৭১-এর মুক্তিযুদ্ধ ও ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। প্রধান বিচারপতিও মনে করেন এর কার্যকর সমাধান হওয়া উচিত। আমরা বলেছি ত্রয়োদশ সংশোধনীর যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে, এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার, এই রায় বাতিল হওয়া দরকার। প্রধান বিচারপতি মনে করেন একটা কার্যকর সমাধান হওয়া উচিত, আমরাও মনে করি এটা একটা কার্যকর সমাধান হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার সহ সবকিছু বিবেচনায় নিয়ে আপিল বিভাগ রায় দেবেন বলে আশা রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার। রায় পরিবর্তনের মধ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন, রায়ে তার শাস্তির নির্দেশনা থাকবে বলেও আশা করেন তিনি। আমি কোনো সাংবিধানিক ফিকশন দেখি না। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। তৎকালীন প্রধান বিচারপতি ABM খায়রুল হক যে অপরাধ করেছেন, সে অপরাধ দণ্ডবিধির 219 ধারায় একটি সুনির্দিষ্ট অপরাধ। আমরা এটাও আদালতের নোটিশে আনবো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই রায়ের মধ্যে ওনাদের অবজারভেশন থাকবেন। বিএনপি ও জামায়াতের আইনজীবীরা ত্রয়োদশ সংশোধনীর রায়টি সরাসরি বাতিল চাইলেও আবারও আপিল শুনবেন বলে জানান সর্বোচ্চ আদালত। আমরা মনে করি ওই দিন শুনানির পরে এই জাজমেন্টটি সেটাসেট হয়ে যাবে। এই রিভিউ এলাও করার মাধ্যমে যেটি সংবিধানে ফিরে আসবে, মানুষ তার ভোটার অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে আসবে। আজকে যে দুটো গ্রাউন্ডে লিভ হয়েছে তার মধ্যে একটা হলো এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। এই জাজমেন্টটা দেখলেই মনে হয় ভুল আছে। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হলো জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার। এ মামলায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অকাট্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করবেন বলে আশাবাদ জানান তিনি। এ সময় আবু সাইদ হত্যার সময়ের 2টি ভিডিও আদালতে পেশ করেন চিফ প্রসিকিউটর। আলোচিত এই মামলায় আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও এজন্য বৃহস্পতিবার দিন ধার্য করে ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এর আগে গত 6 আগস্ট এ মামলার 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এই বিচারটা হচ্ছে শুধুমাত্র বিচারই নয়, এই রাষ্ট্র, এই জাতিকে আগামী দিনে একটা দৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই বিচারটা যে প্রয়োজন সেই কথাগুলো আমরা আদালতে তুলে ধরেছি। আমরা এটাও বলেছি যে এই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ। বাংলাদেশের জনগণ সেটা দেখবেন, দুনিয়ার মানুষ সেটা দেখবেন। এখানে এতটা শক্ত এভিডেন্স আছে, এত সুশৃঙ্খল প্রমাণ আছে যে একটা প্রমাণ আরেকটা প্রমাণকে আরো সুদৃঢ় করেছে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে আচরণবিধির বিষয়ে অনবরত গায়েবী নোটিশ দেয়া হচ্ছে বলে অভিযোগ ভিপি প্রার্থী সাদিক কায়েমের। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের GS প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন,
আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ছাত্রদল প্যানেলের প্রার্থীরাও একই অভিযোগ করেছেন। মনির হোসেন তপুর রিপোর্ট। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে আচরণবিধি লঙ্ঘনের একের পর এক অভিযোগ করছেন প্রার্থীরা। একদিকে প্রচারণার সামগ্রী নষ্ট করা হয়েছে, অন্যদিকে রঙিন পোস্টার টাঙিয়ে আলোকসজ্জা করে গান বাজিয়ে ইশতেহার পাঠ করেন এক প্রার্থী। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভিপি প্রার্থী সাদেক কায়েম। যখন তারা ওই নির্দিষ্ট সংগঠন যখন যেটা করে সেটাই নীতিমালা, সেটা রাত 1টায় হোক 3টায় হোক তখন সার্কুলার দেওয়া যায়। আমরা আসলে শঙ্কিত। নির্বাচন কমিশনের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, নিয়ম নীতি যা করবেন স্পেসিফিক অ্যানাউন্স করেন যে এটা নীতিমালা, এটা এইভাবে, এটা আর কাস্টমাইজ ভার্সন হবে না, এটাই ফাইনাল। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের একটা চমৎকার এক্সাম্পল আমরা ডাকসু নির্বাচনের মাধ্যমে দিতে চাই। তো সেই কারণে আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনার যারা আছেন, আপনারা উপর থেকে যা নাজিল হচ্ছে, আপনাদের উপর গায়েবী যা আসতেছে সেগুলো থেকে বেরিয়ে আসেন। শিক্ষার্থীরা যা চাচ্ছে, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সে আলোকে আপনারা সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করুন। প্রশাসনের যে এই যে তাদের নিশ্চুপ থাকার যে ব্যাপারটা বা কঠোর না হওয়ার যে ব্যাপারটা, এতে করে অন্যান্য প্রার্থীদের উৎসাহিত করবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার জন্য। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিশেষ কোনো গোষ্ঠীকে এভাবে সুবিধা দিয়ে যায়, তাহলে 19 সালে যে ডাকসু নির্বাচন ছাত্রলীগ সেখানে একপাক্ষিক সুবিধা পেয়েছিল, নতুন করে তার পুনরাবৃত্তি হয় কিনা সেই সংখ্যা শিক্ষার্থীদের মনে আছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই বিষয়টা হচ্ছে, কিন্তু তারা কোনো প্রকার পদক্ষেপ নেয় নাই। কিন্তু এই যে পদক্ষেপ না নেওয়ার পেছনের ক্ষেত্রে শিক্ষার্থীদের মনে কিংবা আমরা যারা প্রার্থীরা করতেছি তাদের মনে একটা আশঙ্কা জায়গা তৈরি হচ্ছে। ক্যান্টিন, টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে জড়ো হয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের আবাসন সংকট দূর করা, নিরাপদ ক্যাম্পাস সহ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রাকসু নির্বাচনের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25শে সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের দাবি ও সার্বজনীন স্বার্থ বিবেচনায় নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। এর আগে দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে 28শে সেপ্টেম্বর নতুন তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে ঘোষণার পরপরই রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। রাতে জরুরি বৈঠক শেষে কমিশন ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নতুন সূচি অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন 21শে আগস্ট, দাখিল 1 থেকে 4 ও 7 সেপ্টেম্বর, বাছাই 8 থেকে 9 সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর, আপত্তি গ্রহণ 14 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 15 সেপ্টেম্বর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 16 সেপ্টেম্বর। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা হবে 25শে সেপ্টেম্বর। জনগণের ভোটে বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের জোয়ার বইবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বাসাইল উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিনি মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে যেসব হত্যা ও গুমের ঘটনা ঘটেছে তার বিচার বাংলার মাটিতেই হবে। এসবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রতি বছর 10 ভাগ নগদ টাকার চাহিদা বাড়ায় ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন চ্যালেঞ্জ বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, দুর্নীতিমুক্ত দেশ করতে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আর সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ক্যাশলেস ইকোনমি যেন ইনকামলেস না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। শারফুল আলমের রিপোর্ট।
বাড়ছে ডিজিটাল লেনদেনের ব্যবহার। পরিসংখ্যান বলছে 2020 থেকে 25 সাল পর্যন্ত বিশ্বে ক্যাশলেস লেনদেনের প্রবৃদ্ধি 82%। এক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে চীন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও সিঙ্গাপুর। এইসব দেশের গ্রাহকরা 90% লেনদেন করেন ডিজিটাল মাধ্যমে। বাংলাদেশেও ডিজিটাল মাধ্যমে লেনদেনের আগ্রহ বাড়ছে। তবে ডিজিটালের চাপে যেন কর্মসংস্থান না হারায় সেদিকে নজর দেওয়ার পরামর্শ গবেষকদের। মুদ্রাহীন অর্থনীতিতে পৌঁছাতে হবে, আসলে ক্যাশ না নগদহীন অর্থনীতিতে পৌঁছাতে হবে। ক্যাশলেস ইকোনমি অনেক সময় আবার এটা যেন আয়হীন অর্থনীতিতে পরিণত না হয়, এটা হলো নগদ ব্যতিরিকের অর্থনীতিতে। 2024 সালে দেশে মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন গড়ে 4,833 কোটি টাকা লেনদেন হয়েছে, যা বিশ্বে মোট লেনদেনের 8.61 ভাগ। বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ ও উপায়ের মাধ্যমে 13টি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছে গ্রাহকদের। দুর্নীতিমুক্ত দেশ হবে, ক্যাশলেস হলে এর চেয়ে ভালো আর কোনো কিছু নাই। কারণ আপনি যখনই যেভাবেই ট্রানজ্যাকশনটা করেন না কেন, যেহেতু রেকর্ডেড হয়ে যাবে, তার মানে সবাই জানবে যে আমার তো এভরিথিং রেকর্ডেড, সো আমি দুর্নীতি করে পার পাবো না, খুব দ্রুত আমি ক্যাচ হয়ে যাব। আমাদের যদি সকল ট্রানজ্যাকশন রেকর্ডেড হয়, ডেফিনেটলি আমাদের ট্যাক্সেশনটা অনেক সহজ হবে এবং আমরা বেনিফিটেড হতে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, প্রতি বছর নগদ টাকার চাহিদা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ক্যাশের চাহিদা মেটানো। এমন বাস্তবতায় ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করাটা কঠিন বলেও মনে করেন তিনি। Creating incentive for cashless is certainly, we should explore it collectively with the vendors and others, and maybe some considerations can be given by NBR also to incentivize cashless transactions in terms of tax rebates or something like that. ডাক বিভাগের সক্ষমতা না থাকায় মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে বলে জানান গভর্নর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। অনুষ্ঠিত হল যমুনা ব্যাংক পিএলসি ঢাকা দক্ষিণ অঞ্চলের ম্যানেজার্স মিটিং। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক সেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং এবং ব্যাংকের অগ্রগতিমূলক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন প্রতিষ্ঠানটির নীতি নির্ধারকরা। সভায় ঢাকা দক্ষিণ অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 নারী ফুটবলে নেপালকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচে আধিপত্য বিস্তার করে। তারই ধারাবাহিকতায় 38 মিনিটে থুইনুই মারমার গোলে এগিয়ে যায় লাল সবুজ দলের প্রতিনিধিরা। 45 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। প্রথমার্ধের শেষ দিকে নেপালের হয়ে একটি গোল শোধ দিয়ে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন আসমিতা নগর, কিন্তু 71 মিনিটে দ্বিতীয় গোল করে দলকে 3-1 ব্যবধানে এগিয়ে নেন স্ট্রাইকার সৌরভী আকন প্রীতি। এরপর তার হ্যাটট্রিকে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সমাধান ছাড়ে শেষ হলো ছাত্র প্রতিনিধিদের সাথে উপদেষ্টাদের আলোচনা। কাল আবারও বৈঠক। শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি বুয়েট উপাচার্যের।
গণতান্ত্রিক শক্তির রাষ্ট্র ক্ষমতায় আসা প্রতিহত করতে সরকারের ভেতরের একটি মহল সক্রিয়, দাবি মির্জা ফখরুলের। নির্বাচন বানচালে নিত্য নতুন দাবি তোলার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া অনুমোদন ইসির ঘোষণা হতে পারে কাল। শেষ হল ৮৪টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণের দাবি, আপত্তির শুনানি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি উচ্চ আদালতের। ২১শে অক্টোবর শুনানি। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।